কৃষকের দাম কেনাবেচা চাঁদাবাজি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আসতে কারওয়ান বাজারে ট্রাক থেকে নামার আগে চারবার হাত বদল হয়েছে। এটা খুবই ছোট একটা ক্যানভাস। বাংলাদেশে 30% 50% 1 একর জমির যিনি মালিক, তাকে কখনোই আপনি আসলে কৃষি পণ্যের ন্যায্য মূল্য দিতে পারবেন না। এটা একটা কাঠামোগত সমস্যা। কিন্তু বাংলাদেশে আপনি কর্পোরেট কৃষি নিয়ে যখনই কথা বলবেন তখন আপনাকে বলবে যে আপনি সাম্রাজ্যবাদীদের পণ্য, বীজ, কীটনাশক এগুলোকে প্রমোট করবার চেষ্টা করছেন। তারপরে দেখেন যে কিছু মিথ্যাচারের উপরে আমাদের রাষ্ট্র কৃষিকে অ্যাড্রেস করে। তার ভিতর একটা হচ্ছে যে আমাদেরকে বলা হয় যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার পরেও এই যে কৃষি উদ্যোক্তা ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের WHO না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচারাল FAO, এইটার সংগঠন এইটা বলেছে যে খাদ্য সংকটে যে পৃথিবীর যে দেশগুলো আছে তার ভিতরে বাংলাদেশ একটা। তাহলে এই রকম একটা জায়গাতে আমরা আসবো কেন? আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই তাহলে তো আবার ইকুয়ালি আমি খাদ্যে স্বয়ংসম্পন্ন এবং একই সাথে আমি আবার খাদ্য সংকটে ভুগছি। এটা তো দুইটা দ্বিমুখী প্যারাডাইমকে তো একটা রাষ্ট্র হোল্ড করতে পারে না। তাহলে যেটা রাইট সেটা হচ্ছে FAO যেটা বলেছে ওটাই আসলে কারেক্ট। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, এবং সেজন্য দেখবেন যে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে প্রায় আমাদেরকে আলু, পেঁয়াজ, চাল, চিনি, মশলা সব কিছু আনতে হয়, এবং অন্যান্য দেশগুলো থেকে এগুলো আনতে হয়। তাহলে এই কৃষকের পণ্যের রেজলিউশন করার জায়গার আগে বুঝতে হবে যে ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা রাষ্ট্রের সভরেন্টির কোয়েশ্চেন, এবং এইটাকে আপনি সভরেন্টি আকারে ডিল করছেন কিনা। এবং দেখেন রাষ্ট্র যখন সভরেন্টি ডিল করে, কিভাবে ডিল করে, যে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী একটা সভরেন্টির কোয়েশ্চেন, আমাদের আর্ম ফোর্সেস সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন 2030 সালা প্ল্যান, এবং এটার জন্য দেখবেন যে সে বিলিয়নস অফ ডলার বাজেট দিচ্ছে প্রতি বছর, কারণ সে এটাকে সভরেন্টির কোয়েশ্চেন মনে করে। কিন্তু সে জ্বালানির পিছনে আবার ইকুয়ালি পরিকল্পিতভাবে ফান্ডিং করছে না। কৃষি যে আমার সভরেন্টি, এই আইডিয়াটাই আমার কনস্টিটিউশন, আমার চিন্তার ফ্রেমে আমার রাষ্ট্র বিনির্মাণ কিছু কেনা বেচার পণ্যের মধ্যে নিয়ে আসছে, যেটা 30 টাকার বদলে 28 টাকা হওয়া দরকার ছিল, অথবা 40 টাকা হইলে বেশি লাভ হইতো। সেই ফ্রেমের আলোচনাটা হচ্ছে যে দিন শেষে আমার রাষ্ট্রকে দুর্বল করে দিয়ে আপনার কৃষি মূল্য বাড়ায় দিবে। আপনার রাষ্ট্র থাকবে না, আপনার সভরেন্টি থাকবে না, কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাবে। ব্যাপারটাকে এরকম একটা রাষ্ট্র আমরা চাই কিনা? তাহলে এইটার সাথে যদি রাষ্ট্রের সভরেন্টিকে ডিল না করা যায়, তাহলে এই কৃষকের দাম কেনাবেচা চাঁদাবাজি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আসতে কারওয়ান বাজারে ট্রাক থেকে নামার আগে চারবার হাত বদল হয়েছে। এটা খুবই ছোট একটা ক্যানভাস। এই ক্যানভাসে কৃষকের আলোচনা করা যাবে না। ইনফ্যাক্ট সেকেন্ড কথা হচ্ছে, তাহলে আলোচনার জায়গাটা কোথায়? দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের প্রাইম মিনিস্টারকে তখন পশ্চিমের এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে এই 6টা বছর আপনাদের এখানে অ্যালাইড ফোর্সের স্যাংশন ছিল, এখানে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, এবং জাপান আপনি জানেন যে একটা আইল্যান্ডের মতো, আমাদের মতো প্রায়, চারদিকে সমুদ্র ঘেরা, এবং এটা সিজ করা ছিল, অবরোধ দেওয়া ছিল পশ্চিমে। তা আপনার এখানে দুর্ভিক্ষ হয়নি কেন? তো জাপানের প্রধানমন্ত্রী বলেছে যে আমরা একটা ওয়ার টাইম ইকোনমি ডেভেলপ করেছি, যেখানে কৃষি এবং কৃষক হচ্ছে এটার কেন্দ্রে। কৃষকের উৎপাদন খরচের থেকেও 2 গুণ 3 গুণ, কোনো প্রোডাক্টের 10 গুণ পর্যন্ত বেশি দামে সে মধ্যবিত্ত একটা সহনশীল প্রাইসে সেইটা মার্কেটে আবার সেল করে দেয়। রাষ্ট্র সাবসিডাইজ করছে কেন? তাহলে যুদ্ধটা করতে হইলেও যে আপনার মিনিমাম সভরেন্টি লাগবে। আপনার যদি এখানে খাদ্য সংকট হয়, খাদ্য সংকটের কারণে পৃথিবীর বহু যুদ্ধে ওই আক্রমণ হওয়া দেশগুলো হেরে গেছে। সিম্পলি খাবারের রসদের লাইন কেটে গেছে, আর কোনো কারণ ছিল না যুদ্ধে হেরে যাবার। কিন্তু জাপান এই যুদ্ধে হারে নাই কেন? তার কৃষককে সে ধরে রাখতে পেরেছে। হেরেছে হলো আপনার সিজের কারণে না, ওই ডিফারেন্ট ডিসকাশন, যে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অ্যাটমিক বোমা না মারলে জাপান যুদ্ধে হারতো কি না, দ্যাটস এ ডিফারেন্ট কনভারসেশন। তাহলে জাপান মনে করে যে তারা যুদ্ধে হারে নাই, এটা জাপানের পজিশন, যে আমরা যুদ্ধে হারি নাই, অ্যাটমিক বোমার কারণে যুদ্ধের মানচিত্র ভিন্ন হয়ে গেছে। তো যুদ্ধে হারা জেতার আলোচনার বাইরেও দেখেন যে যুদ্ধ চলাকালীন একটা রাষ্ট্র তার জনগণকে সাফিসিয়েন্টলি খাইয়েছে, দেশে কোনো খাবারের অভাব ছিল না।
তাহলে এটা সে কীভাবে পেরেছে? একই প্রশ্ন দেখবেন আমাদের দেশে, দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF যখন ঋণ দেবার কথা বলে তখন বলে যে আমাদের কৃষিতে সাবসিডি কমাইতে হবে। দেখবেন এই কথাটা সবসময় বলে, জ্বালানির দাম বাড়াও, কৃষি পণ্যের দাম বাড়াও, বিদ্যুতের দাম বাড়াও, গ্যাসের দাম বাড়াও, কৃষিতে সাবসিডি দেওয়া বন্ধ করো, তাহলে কৃষক নাকি মানে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে। ঠিক উল্টা বুদ্ধি, যারা দেয় তাদের দেশে তারা কি সাবসিডি দেয় না? আমেরিকান ইকোনমি কি, আমেরিকার এখানে বুলু ভাই আছেন অর্থনীতিবিদ, আমেরিকাতে মাস্টারি করে আসছেন, অস্ট্রেলিয়ান কৃষকদেরকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট শত শত বিলিয়ন ডলার সাবসিডি দিচ্ছে না? দিচ্ছে তো। তাহলে যেই পলিসি আপনি আমার কৃষকের উপর অ্যাপ্লাই করতে চান, ইকুয়ালি সেই পলিসি কিন্তু আপনি আপনার দেশের কৃষকদের উপর অ্যাপ্লাই করছেন না। এখনও দেখবেন অস্ট্রেলিয়া 500-600 বিলিয়ন ডলার প্রতি বছর শুধুমাত্র কৃষিতে সাবসিডি দিচ্ছে। এখন এই যে কৃষক যার 30% জমি আছে, তাকে আপনি সাবসিডি দিয়ে আসলে কী করবেন? সে কি ফলাবে? এই যে আইলের পলিটিক্স, গ্রামে যারা থাকেন, এই যে আইল দিয়ে যে আপনার জমিকে আটকে দেওয়া হয়েছে, এই আইলের জমি দিয়ে কি আপনি কোনোদিন স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন কিনা? সম্ভব না। পৃথিবীতে যারা কৃষিতে ভালো করেছে তাদের সবাইকে কর্পোরেট কৃষিতে যেতে হয়েছে, এবং কর্পোরেট কৃষিতে যেতে হইলে আপনাকে অবশ্যই ওরার আগেই ওর সীমান্ত ক্রস করে ফেলবে, বাংলাদেশের যুদ্ধ বিমানের মতো ওঠার আগেই সে ভারতের সীমান্তে চলে যায়। তো এই ক্ষুদ্র কৃষি জমিতে আপনি তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবেন না, আধুনিক যে মেশিনারি আছে সেটা ব্যবহার করতে পারবেন না, আপনাকে রাষ্ট্র সাবসিডি দিলেও আপনার কোনো উপকার হবে না ইনফ্যাক্ট। তাহলে কাঠামোগতভাবে আমার কৃষি এবং কৃষককে তার মাইন্ডসেটের জায়গা থেকে কিভাবে এটা সমাধান করা যায়, যে কৃষিকে আপনার সাবসিডাইজ করে অথবা ফ্র্যাঞ্চাইজ করে দিয়ে টোটাল হাজার হাজার মাইল অথবা হাজার হাজার একরের যে কৃষি জমি আমরা দেশের বাইরে বিদেশে দেখেছি, 10 কিলোমিটার হাঁটলেও দেখছি, 10 কিলোমিটার ড্রাইভ করলেও দেখছি কোনো কৃষি জমি শেষ হচ্ছে না। এক লাইনে আপনার ধান চাষ করতেছে, গম চাষ করতেছে, ভুট্টা চাষ করতেছে। আপনার ফ্রান্সে, জার্মানিতে গিয়ে তো মানে আঙ্গুরের বাগানে, আপেল বাগানে ঢুকে তো রীতিমতো হারায় গেছি, মানে মাইলের পর মাইল ড্রাইভ করেও মেইন রোডে উঠতে পারতেছি না। তাহলে এই রকম একটা জায়গা যদি মানে কৃষিকে আপনি এই লেভেলে নিতে না পারেন, একটা কর্পোরেট জায়গাতে যেখানে হাজার হাজার একর, হেক্টর, লক্ষ লক্ষ হেক্টর জমি একসাথে চাষাবাদ হবে, ওই কৃষিতে সাবসিডি যদি দেন তাহলে প্রযুক্তির ব্যবহার করা যাবে এবং উৎপাদন বাড়াতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন সমাধানে আসতে হবে যে এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যেভাবে বাড়ি বাড়ি করে থাকি, এই প্রসেসের মধ্য দিয়ে আমাদের যে মধ্যযুগের থাকার যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে আপনি কর্পোরেট কৃষির জমি বের করতে পারবেন কিনা? পারবেন না। আমরা সবাই গ্রামের ছেলে, আপনি জানেন, সবাই বাড়ি বাড়ি করে থাকি। এই 1.5 একর, 2 একর, 3 একর সবার একটা বাড়ি আছে, এই বাড়ির চারপাশে একটা জমি আছে, আইল করা জমি, একটা রাস্তা আছে পাকা, ওইটা দিয়ে অটোতে করে আপনি বাজারে যান। তো জমি কোথায় এখানে? আপনি 5,000 একর জমি, 5,000 হেক্টর জমি একসাথে বের করবেন, সেরকম বসত বাড়ির আয়োজনই তো এই রাষ্ট্রে নাই। তাহলে যদি আপনি কৃষিকে সভরেন্টির জায়গা থেকে ডিল করতে চান, আপনার এই রাষ্ট্রের বসতির সিস্টেমকে অ্যাড্রেস করতে হবে। বাড়ি সিস্টেম থাকতে পারবে না, আপনাকে ভার্টিক্যাল ভিলেজ মডেলে যাইতে হবে, যে হাজার হাজার মাইলের ভিতরে কোনো বাড়ি থাকতে পারবে না। এই প্রসেসে যদি আপনি না যান, বিল্ডিং না ভাঙেন, বাড়ি না ভাঙেন, আপনি কৃষি জমি বের করতে পারবেন না। কৃষি জমি বের করতে না পারলে আপনি কর্পোরেট কৃষি ডেভেলপ করতে পারবেন না। কর্পোরেট কৃষি ডেভেলপ করতে না পারলে সাবসিডি, প্রযুক্তি এবং আপনার ফুড সিকিউরিটি, যেটা মিলে আপনার রাষ্ট্রের সভরেন্টি, সেইটা আপনি অ্যাড্রেস করতে পারবেন না। তাহলে আমরা যেখানে এই তর্কটাকে নিয়ে আসছি, এই তর্কটা হচ্ছে মানে আপনার ওই যে মানে ওই মানে জুতা মেরে মানে ভিক্ষা দেওয়ার মতো অবস্থা আর কি রাষ্ট্রের, যে আমরা তর্কটাকে খুব ছোট জায়গাতে নিয়ে আসছি, যে দাম বাড়ানো কমানো কোনো দিন সম্ভব না। আপনি এই কৃষিকে কোনো দিন মডার্নাইজ করতে পারবেন না। আমরা যে ফরম্যাটে এখন বসবাস করছি, যে আইল সিস্টেমে আমরা চাষাবাদ করছি, এটাকে দিয়ে আপনার মডার্নাইজ করা সম্ভব না। আমি এখানে কৃষিবিদ যদি থেকে থাকেন, যিনি আছেন, অর্থনীতিবিদরা আছেন, আই উড লাভ টু বি চ্যালেঞ্জড, যে আমাকে চ্যালেঞ্জ করবেন, আমি আই শ্যাল রেকটিফাই মাই পজিশন অন ইট, বাট দিস ইজ হোয়াট আই হ্যাভ সিন। যদি সেটা করতে পারেন, তখনই ওই যে কৃষি, ওই যে দেখছেন না সিরা গামছা লুঙ্গি পরা যে লোকটা, তার হচ্ছে তার উৎপাদিত পণ্যের উপরে নিয়ন্ত্রণ আসবে, যে আমি 10,000 একরের উপরে ধান চাষ করেছি, এই পরিমাণ ধান আসছে, আমি ট্যাগ নাম্বার দিয়ে প্যাক করতেছি, অনলাইনে দিয়ে দিচ্ছি, কে কিনবেন। সরাসরি কেনা বেচাটাকে আপনি তাকে এম্পাওয়ার করতে পারবেন।
কিন্তু যে করিম চাচা 30% উপরে জমি চাষ করে, এই করিম চাচারে দিয়ে আপনি মার্কেটে ইন্টারভিন করতে পারবেন না। তার সে এম্পাওয়ারমেন্ট নাই, তার টুলস নাই। যেদিন সে 5000 হেক্টরের উপর চাষ করবে, সেদিন করিম চাচা 5টা ল্যাপটপ, 10টা 20টা ইয়াং ছেলে ড্রোন নিয়ে ভিজিট করে আপনার বলে দেবে যে কয় টাকার জিনিস আসছে, কোন দিন যাবে, প্রাইস ট্যাগ কী হবে, কোন কোন মার্কেটে যাবে, আমাদের আস্কিং প্রাইস এইটা। এরপরে হচ্ছে আপনি নেগোশিয়েট করতে পারবেন, সেদিন কৃষক হচ্ছে এম্পাওয়ার্ড হবে। শেষ করছি, মাথায় রাখবেন বাংলাদেশের সভরেন্টির কনসার্নের জায়গা করতে হচ্ছে এই কৃষক। এই করিম চাচা কিন্তু আমার সভরেন্টির ধারক বাহক, কারণ এই চাচার একটা ছেলে দুবাইতে ফ্লোর ঝাড়ু দেয়, আর এই চাচার একটা মেয়ে সাভার আশুলিয়াতে গার্মেন্টসে চাকরি করে। এই করিম চাচা হচ্ছে বাংলাদেশের সভরেন্টি। গোড়ায় যদি কেটে দেন আর প্রতিদিন এসে বলবেন আমার 3টা অর্থনীতির পিলার, তারা এইটা করেছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ইটস নট গোনা ওয়ার্ক। আপনি গাছের গোড়া কেটে দিচ্ছেন প্রত্যেক দিন, কারণ করিম চাচা 30 টাকার বদলে 35 টাকা পাবে, এই টপিকে আপনি আছেন। কিন্তু করিম চাচাকে আপনি 30 কোটি টাকার মালিক করতে চাচ্ছেন না। সেই কনভারসেশনে ধানমন্ডি গুলশানে দেখবেন, সেদিনের আগ পর্যন্ত এই রাষ্ট্রের কৃষকের দামের মূল্যায়ন এবং এইটা যে একটা সভরেন্টির পিলার, সেই আলোচনাতে আমরা আসতে পারবো না। অতএব করিম চাচাকে এম্পাওয়ার করতে হবে, তাকে কর্পোরেট ফার্মার বানাইতে হবে। করিম চাচাকে বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ রেঞ্জ রোভার গাড়ির মালিক বানাইতে হবে। করিম চাচাই যেন ধানমন্ডি গুলশানে 1 একর অথবা 1 বিঘা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি করে থাকতে পারে, সেদিন বাংলাদেশ সভরেন হবে। কারণ করিম চাচার ছেলেও বাংলাদেশের সভরেন্টির পিলার, করিম চাচার মেয়েও সভরেন্টির পিলার। কৃষক, কৃষি আর পদ্মা ব্যারেজ এককভাবে কোনো সভরেন্টি না, পুরোটা মিলে সভরেন্টি। সেদিন শুধু বাংলাদেশ উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।